সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যানাটমির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটি টপিক হেড নেকের ক্লাসে। আর আপনাদের সাথে আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, MS PhD রেসিডেন্ট অটোল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। তো হেড নেক আমি আগেই বলেছি যে একটা জটিল বিষয়, জটিল চ্যাপ্টার। এই জটিল চ্যাপ্টারকে আমরা কতটা সহজবোধ্য করতে পারি আজকে সেটাই চেষ্টা করব। আসলে পড়া কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আমরা সবকিছু পড়বো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে বিগত বছরে পরীক্ষায় প্রশ্ন আসছে সেই প্রশ্নের আলোকে কিন্তু আজকে ডিসকাশন হবে। আপনারা একটু গুরুত্ব দিবেন। আর যে কোনো টপিক পড়তে গেলে আমাদের প্রথম যেটা লাগবে যে বই আমরা কোনটা পড়বো। যেহেতু এটা অ্যানাটমির একটা চ্যাপ্টার, সুতরাং অ্যানাটমি আপনারা MBBS লেভেলে যে বই যে পড়েন না কেন, সেটা হতে পারে বিডি চৌরাশিয়া বা বিশ্রাম সিং অথবা দত্তের বই, এবং সাথে যেহেতু অ্যানাটমি বিষয়, পিক্টোরিয়াল ভিউটা খুবই গুরুত্বপূর্ণ। এই পিকচার দেখার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিটারটা অবশ্যই সাথে রাখতে হবে। আর পড়াশোনার জন্য মেইন যেটা থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের জেনেসিসের 12 এডিশনের যে লেকচার শিটটা, একেবারে নতুন এডিশন, এটা অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে। এবং আমার লেকচারটা কিন্তু এই নতুন এডিশনের লেকচার শিট অনুযায়ী আমি সাজিয়েছি, ঠিক আছে, এবং সেখানে আমি পেজ নাম্বারও বলে দেব। এরপরে অ্যানাটমির একটা লামলি বই আছে, সেখান থেকে হেড নেক রিজন থেকে প্রায় 170টার মতো প্রশ্ন আছে। আমি সিনথেসিস করে সেখান থেকে গুরুত্বপূর্ণ অল্প কিছু প্রশ্ন দিয়েছি, যে নাম্বারগুলো বলবো আপনাদের, সেই নাম্বারগুলো যদি প্রশ্ন কেউ পড়তে চান সেগুলো অবশ্যই পড়ে ফেলবেন, ঠিক আছে। তাহলে আমাদের মেইন জিনিস হচ্ছে আমাদের জেনেসিসের লেকচার শিট, এর সাথে যে কোনো একটা বই, পিক্টোরিয়াল ভিউয়ের জন্য আমাদের নিটার এবং লামলি কোশ্চেন বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পড়তে হবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেইন লেকচারে। লেকচারের শুরুতে আমি দেখাবো রিসেন্টলি রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় হেড নেক থেকে কেমন প্রশ্ন এসেছে। চলেন আমরা একটু এট এ গ্ল্যান্স দেখে নিই। দেখেন, তার আগে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন, যে কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটু দেখে নেব। দেখেন, ফ্যারেঞ্জিয়াল ডেরিভেটিভস, আমাদের যে কোনো টপিক পড়তে গেলে অ্যানাটমি সেটা এমব্রায়োলজি এখানে আছে। তো এখানে ফ্যারেঞ্জিয়াল ডেরিভেটিভ, স্পেশালি আর্স এবং পাউসের যে ডেভেলপমেন্টগুলো, সেখান থেকে সব ধরনের পরীক্ষায় প্রশ্ন আসেই। সুতরাং এটা আমাদের পড়তে হবে। এখান থেকে একটা বা এক থেকে দুটা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসেই। আমাদের যে স্কাল আছে, স্কালের বেজ অফ দ্য স্কালের অনেকগুলো ফোরামেন আছে, ফুটোলজি যাকে বলা হয়। এই ফুটোলজির গুরুত্বপূর্ণ কিছু ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে এখানে আমাদের জানতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসতে পারে। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে, স্যালাইভারি গ্ল্যান্ড এবং ল্যারিংস খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই স্যালাইভারি গ্ল্যান্ড এবং ল্যারিংস থেকে ধরে নেন যে একটা প্রশ্ন আসছে, এবারও একটা প্রশ্ন আসবে, আশা করা যায় একটা প্রশ্ন অবশ্যই আসবে। থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, স্যারদের এত গুরুত্বপূর্ণ একটা পছন্দের জিনিস, যেখান থেকে পরীক্ষায় প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসে, হয় থাইরয়েড, না হলে থাইমাস, না হলে প্যারাথাইরয়েড। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, ধরে রাখেন, এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। এবং আমাদের যে নেক আছে, নেকের যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের তার বাউন্ডারি, স্পেশালি কন্টেন্টস, ট্রায়াঙ্গেলের কন্টেন্টস গুলো, এবং এটার ভিতরে আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেলে ক্যারোটিড শীত নামক একটা জিনিস আছে, এটার কন্টেন্টস গুলো কি কি স্ট্রাকচার পেয়ার্স করে চলে যায়, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। নোস প্যারানাসাল সাইনাস, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, অল্প পড়া। এবং মিসেলেনাস, এর ভিতরে ইয়ার আছে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আমি হেড নেক রিজনে কোন জিনিসটা গুরুত্ব দিয়ে পড়বো, এই স্লাইডটা আপনারা স্ক্রিনশট দিবেন এবং লিখে রাখবেন আপনাদের শিটে। এই জিনিসগুলো আপনারা পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই রিভিশন দিয়ে যাবেন, ঠিক আছে। ইনশাল্লাহ আশা করি যে হেড নেক থেকে যে প্রশ্নগুলো আসবে ম্যাক্সিমাম অংশ এইটুকু থেকে আসবে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখব যে রিসেন্টলি পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছে। দেখেন, এবারের লাস্ট রেসিডেন্সি পরীক্ষাতে প্রশ্ন আসছে থাইমাস থেকে, আমরা এটা দেখতে পাচ্ছি থাইমাস। প্রশ্ন এসেছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি থেকে প্রশ্ন আসছে।
তারপরে প্রশ্ন এসেছে আবারও থাইরয়েড গ্ল্যান্ড থেকে, এটা ক্লিনিক্যাল একটা প্রশ্ন এসেছে। তো থাইরয়েড গ্ল্যান্ড থাইমাস কত গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রশ্ন কিন্তু রিসেন্টলি চলে আসছে। এরপরে দেখেন যে আমাদের যে ভার্টিব্রা আছে, এটা সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, যে রিজনে ভার্টিব্রাই হোক, ভার্টিব্রার বডিগুলো কি কি দ্বারা কানেকশন থাকে। আমাদের 3টা রিজিয়নের যে ভার্টিব্রা আছে, সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার, টিপিক্যাল, এটিপিক্যাল। টিপিক্যাল ভার্টিব্রাগুলোর আমাদের একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো জানতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। লাস্ট ডিপ্লোমা পরীক্ষাতে দেখেন কি প্রশ্ন আসছে, এখানেও সেই থাইমাস লোকেশনটা আসছে। এই প্রশ্ন কিন্তু বিগত বছরে এর আগেও আসছে পরীক্ষায়। তারপরে টনসিল থেকে আগের পরীক্ষাগুলোতে খুব বেশি প্রশ্ন আসেনি। এবার আমরা এইভাবে পরীক্ষায় পড়াইছিলাম, ক্লাসে পড়াইছি, পরীক্ষায় ছিল টনসিলে ব্লাড সাপ্লাই থেকে, এবং এই প্রশ্নটা কিন্তু ডিপ্লোমা পরীক্ষায় চলে আসছে। এরপরে দেখেন আমি যেটা বললাম যে লামলি বই, যেটা লামলি থেকে এই যে কয়েকটা প্রশ্ন আছে এখানে, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। 40টা প্রশ্ন, এই 40টা প্রশ্ন আমি সিনথেসাইজ করে কিন্তু নিয়ে আসছি। কেউ যদি পড়তে চান লাভলি বইয়ের প্রশ্নগুলো, অন্তত এই 40টা প্রশ্ন আপনি সব পড়তে পারলে পড়বেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাকে এই 40টা প্রশ্ন অবশ্যই দেখে যেতে হবে। ওকে, কেউ এই বই পড়তে চাইলে এই 40টা প্রশ্নের প্রতি আরো আগে বেশি গুরুত্ব দিবেন। নেক্সট যদি কেউ পড়তে চান তাহলে বাকিগুলো পড়তে পারেন। ঠিক আছে, এই 40টা প্রশ্ন অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এটা পড়তে হবে। এই হচ্ছে সামারি ছিল। এখন আসেন যে আমরা টপিক ডিসকাশনে চলে যাব। টপিকে প্রথম যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে আমাদের ফ্যারেঞ্জিয়াল ডেরিভেটিভস, অর্থাৎ ফ্যারেঞ্জিয়াল স্পেশালি আর্টস এবং পাউসের ডেভেলপমেন্ট। এখান থেকে কিন্তু এসবি এবং এমসিকিউ দুই ধরনের প্রশ্নই আসতে পারে। ওকে, আপনাদের লেকচার শিটের ঠিক 2 নাম্বার পেজে এই জিনিসটা আছে। এই ছকটা ল্যাংমানে থেকে নেওয়া, আমরা মেডিকেলের সেই ফার্স্ট ইয়ারে প্রথম দিকে আমরা একটু পড়ে থাকি ফ্যারেঞ্জিয়াল আর্টস এর ডেভেলপমেন্ট। আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে দেখেন আমরা ক্যাপ দ্বারা মনে রাখবো, CAP ক্যাপ। ঠিক আছে, যেখানে সিতে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল অর ব্রঙ্কিয়াল ক্লেফট আসবে হচ্ছে কোথা থেকে, একটোডার্ম থেকে। ঠিক আছে, এতে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল অর ব্রঙ্কিয়াল আর্স, এটা আসবে কোথা থেকে, এটা মাঝখান থেকে, মেসোডার্ম থেকে। ঠিক আছে, মেসোডার্ম থেকে। আর পিতে হচ্ছে কি, পাউস, ফ্যারেঞ্জিয়াল অর ব্রঙ্কিয়াল এই পাউস। ঠিক আছে, পাউসটা আসবে এন্ডোডার্ম থেকে। ঠিক আছে, অর্থাৎ ক্লেফটের যত ডেভেলপমেন্ট একটোডার্মাল ইন অরিজিন, ফ্যারেঞ্জিয়াল অর ব্রঙ্কিয়াল আর্টসের যত ডেভেলপমেন্ট মেসোডার্মাল ইন অরিজিন, এবং ফ্যারেঞ্জিয়াল অর ব্রঙ্কিয়াল পাউসের যত ডেভেলপমেন্ট সবগুলো আসবে হচ্ছে এন্ডোডার্মাল ইন অরিজিন। ওকে, এখন আসেন এই যে আমরা একটা ছবি দেখব, সেটা হচ্ছে আপনাদের শীটের 3 নাম্বার পেজে এই ছবিটা কিন্তু আছে। ওকে, এটা হচ্ছে একটা ফিটাসের ডেভেলপমেন্ট হেড নেক রিজনের ঠিক এরকম জিনিসই পাওয়া যায়। এটা হচ্ছে নাম্বার 1 আর্টস, এটা নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ঠিক আছে, নাম্বার 4, 5 ডিসঅ্যাপিয়ার করে এবং তার নিচের দিকে একটা 6 থাকে। এটা একটা ফিটাসের ক্ষেত্রে। আর দেখেন একজন অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হচ্ছে নাম্বার 1, এটা নাম্বার 2, ইয়েলোটা নাম্বার 3, পিঙ্ক কালার নাম্বার 4, 5th ডিসঅ্যাপিয়ার করে, এবং শেষে এটা হচ্ছে 6th। আর্টস এর ডেভেলপমেন্ট গুলো এখানে দেখানো হয়েছে। আমরা আরো একটা পিকচার দেখবো 3 নাম্বার লেকচার শিটে 3 নাম্বার পেজে এটা আছে। দেখেন আউটার যে লেয়ারটা 1, 2, 3 এবং 4, আউটার যেটা, এটা হচ্ছে ক্লেফট, ফ্যারেঞ্জিয়াল অর ব্রঙ্কিয়াল ক্লেফট। এটা মাঝখানে যে স্ফীত অংশ, এটা হচ্ছে আর্টস, ফ্যারেঞ্জিয়াল অর ব্রঙ্কিয়াল আর্টস। আর ইনার যে প্রজেকশন গুলো, এই যে ইনার যে প্রজেকশন গুলো রয়েছে, এটা এবং এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পাউস। তাহলে দেখেন যে বাইরে থেকে যেগুলো ডেভেলপমেন্ট হয় সেগুলো ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, এটা একটোডার্মাল অরিজিন। মাঝখানে স্ফীত অংশ থেকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আর্টস, মেসোডার্মাল অরিজিন, এবং
ভিতরের যে লাইনিংটা আমরা দেখতে পাচ্ছি, ভিতরের অংশটুকু, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে ইনার অংশ, এই কারণে এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ব্রঙ্কিয়াল পাউচ, অর্থাৎ এটা এন্ডোডার্ম, এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডোডার্মাল থেকে আসে, এটা হচ্ছে কথা। এরপরে দেখেন ক্লেপ্টের ক্ষেত্রে যদি আমি বলি, এক নাম্বার ক্লেপ থেকে একটা জিনিসই আসে, এই যে এক নাম্বার ক্লেপ, সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এক্সটার্নাল অডিটরি ক্যানেল একটা জিনিসই আসে। এরপরে দেখেন এখানে 2, 3 এবং 4, 2, 3, 4 কিন্তু এটা ডিসঅ্যাপিয়ার করে যায়, এখান থেকে কোনো অরিজিন কিছু হয় না, এই কারণে এটা মনে রাখার দরকার নেই। তাহলে ফ্যারেঞ্জিয়াল ক্লেপ্টের ডেভেলপমেন্ট একটা এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, ঠিক আছে। এরপরে দেখেন আর্স নিয়ে যত কথাবার্তা, মেসোডার্মাল অরিজিন, এই যেটা আর্স নাম্বার প্রথম যেটা ফার্স্ট আর্স নাম হচ্ছে ম্যান্ডিবুলার অ্যান্ড ম্যাক্সিলারি মানে প্রসেস, ম্যান্ডিবুলার আর্স, সহজ কথা হচ্ছে ম্যান্ডিবুলার আর্স। এটা নার্ভ সাপ্লাই কি হবে, আমাদের যে মিক্সড ক্রেনিয়াল নার্ভ, প্রথমটা হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ ট্রাইজেমিনাল 5, ঠিক আছে, ট্রাইজেমিনাল নার্ভ, ঠিক আছে, ফিফথ ক্রেনিয়াল নার্ভ। এই যে ট্রাইজেমিনাল নার্ভে আমরা জানি যে 3টা ডিভিশন হয়, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার এবং অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। অপথ্যালমিক এখানে আসে না, 2টা নার্ভ, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে নার্ভটা হচ্ছে কি মেইনলি ফিফথ ক্রেনিয়াল নার্ভে 2টা ডিভিশন, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার। ফার্স্ট আর্স যেটা ম্যান্ডিবুলার আর্স, সেকেন্ড আর্সের নাম হচ্ছে হাইওয়েড আর্স, কারণ এটা হাইওয়েড বোনের সঙ্গে জড়িত। সেকেন্ড আর্স হচ্ছে হাইওয়েড আর্স, যেটা হাইওয়েড বোনের সঙ্গে জড়িত। কিভাবে দেখেন, সেকেন্ড আর্স, এই যে হাইওয়েড বোন দেখা যাচ্ছে, হাইওয়েড বোনের যে আপার পোর্শন এবং লেজার হর্ন, এই জিনিসটা কিন্তু সেকেন্ড আর্স থেকে ডেভেলপ হয়, এই কারণে এখানে বলা হচ্ছে হাইওয়েড আর্স। এখন দেখেন 5 নম্বর আর্স, যদি ফার্স্ট আর্সের নার্ভ সাপ্লাই হয় 5 নম্বর নার্ভ, তাহলে সেকেন্ড যেটা হাইওয়েড আর্স, সেটা নার্ভ সাপ্লাই কিন্তু 5-এর পরে 6 হওয়ার কথা, কিন্তু আমরা জানি যে 6 নাম্বার এটা হচ্ছে কি যে অ্যাব্রুসেন্স নার্ভ, এটা আইএ সাপ্লাই দেয়, এই কারণে এখানে আসে না। তাহলে 6-এর পরে কি 7, তাহলে 7 নাম্বার নার্ভ হচ্ছে 2 নাম্বার আর্সের নার্ভ, অর্থাৎ ফেসিয়াল নার্ভ, ঠিক আছে, ফেসিয়াল নার্ভ। দেন থার্ড আর্সের কোনো নাম নাই, বাকি আর্সগুলো ফার্স্ট এবং সেকেন্ড আর্সের নাম আছে, বাকিগুলোর কোনো নাম নাই, নামবিহীন আর্স, ঠিক আছে। থার্ড আর্সের নার্ভ হওয়ার কথা ছিল 7-এর পরে 8, অর্থাৎ ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। কিন্তু ভেস্টিবুলো ককলিয়ার নার্ভটা কি হয়, এটা কানে দেয়, আমরা জানি ভেস্টিবুলো ককলিয়ার নার্ভটা ইয়ারে সাপ্লাই দেয়, এই কারণে এখানে আসে না। ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ অ্যাকচুয়ালি ক্লেপ্টের যেহেতু অংশ কিছুটা, সুতরাং এখানে আসে না। তাহলে 8-এর পরে কি আছে, 9, এই কারণে থার্ড আর্সের নার্ভ সাপ্লাই হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। থার্ড আর্সের নার্ভ সাপ্লাই কি, 9 নাম্বার গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এরপরে আসেন ফোর্থ আর্সে, তাহলে 10-এর পরে কি আসবে, 9-এর পরে কি আসবে, 10 আসবে। 10-এর 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ, ঠিক আছে। সুপিরিয়র ল্যারেঞ্জিয়ালে 2টা ব্রাঞ্চ থাকে, একটা এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল আর একটা হচ্ছে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল, and internal laryngeal। তাহলে এটা এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল which is the branch of superior laryngeal branch of vagus nerve, এটা হচ্ছে ফোর্থ আর্সের নার্ভ সাপ্লাই। ফিফথ আর্স ডিসঅ্যাপিয়ার করে, সিক্সথ আর্সের নার্ভ সাপ্লাই হবে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ, অর্থাৎ 10 নম্বর নার্ভের রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। তাহলে এটা 5 নাম্বার, এটা 5 নাম্বার নার্ভ, এটা 7 নাম্বার নার্ভ, এটা 9 নাম্বার, এটাও 10 এবং 5 নাই 6, এটাও 10। তাহলে 10 নাম্বার ভ্যাগাস নার্ভ কিন্তু এটা হাংরি নার্ভ, বড় নার্ভ, এই কারণে শেষের 2টা আর্সকে কিন্তু সাপ্লাই দিয়েছে, এটা মনে রাখতে হবে, ওকে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখবো সেটা হচ্ছে মাসলগুলো কোন আর্স থেকে কতটা আসে। দেখেন মাসলগুলোর মধ্যে মাসল অফ ম্যাস্টিকেশন যেটা, এটা আসবে ফার্স্ট আর্স থেকে। 4টা মাসল, টেম্পোরাল, মেসোটর, মিডিয়াল এবং ল্যাটারাল টেরিগয়েড। মাসল অফ ম্যাস্টিকেশন, টেম্পোরালিস, মেসোটর, মিডিয়াল এবং ল্যাটারাল টেরিগয়েড, এই 4টা মাসল অফ ম্যাস্টিকেশন, ঠিক আছে। আর এরপরে আমাদের যে ফ্লোর অফ দা মাউথ তৈরি করে মাইলোহায়োড মাসল, ঠিক আছে। অ্যান্টেরিয়র ভেলি অফ ডাইগ্যাস্ট্রিক, যেহেতু এটা ফার্স্ট আর্স, সুতরাং সামনের অংশ অ্যান্টেরিয়র ভেলি অফ ডাইগ্যাস্ট্রিক আসবে, অন্যদিকে পোস্টেরিয়র ভেলি অফ ডাইগ্যাস্ট্রিক এটা আসবে সেকেন্ড আর্স থেকে, ঠিক আছে, সেকেন্ড আর্স থেকে। আমাদের
সফট প্যালেটের একটা মাসল টেনসর প্যালাটিন মাসলটা আসবে হচ্ছে ফার্স্ট আর্স থেকে, এবং টিম্প্যানিক মেমব্রেন একটা মাসল টেনসর টিম্প্যানি মাসল, এটা টিম্প্যানিক মেমব্রেন একটা মাসল, এটা আসবে ফার্স্ট আর্স থেকে। তাহলে ফার্স্ট আর্স থেকে মোটামুটি 8টা মাসল চলে আসে। মাসল অফ মাস্টিকেশন মানে হচ্ছে ফার্স্ট আর্স। অন্যদিকে মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন দেখেন, মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এই মাসল 6টার মতো মাসল, অর্থাৎ দেখেন ব্যাক্সিনেটর, অরিকুলারিস, ফ্রন্টালিস, প্লাটিজমা, অরবিকুলারিস অরিস এবং অরবিকুলারিস অকুলাই, এই মাসলগুলো মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন সেকেন্ড আর্স থেকে আসবে। ঠিক আছে। এছাড়া স্টাইলোহাইড, স্ট্যাফিডিয়াস মাসল, এগুলো সেকেন্ড আর্স থেকে আসে। আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে রুল অফ এস। ঠিক আছে, মানে এস দ্বারা যে স্ট্রাকচারগুলো শুরু হয়েছে ম্যাক্সিমাম অংশ আসবে সেকেন্ড আর্স থেকে। কোথা থেকে? সেকেন্ড আর্স থেকে। যেমন দেখেন এই স্টাইলোহাইড মাসল, স্ট্যাফিডিয়াস মাসল, এরপরে স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড লিগামেন্ট। ঠিক আছে, সবগুলি এই 5টা অংশই কিন্তু এস দ্বারা শুরু হয়েছে, বাকি থাকে 2টা অংশ। একটা হচ্ছে যে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এটা শুধুমাত্র এস দ্বারা শুরু, বাট আসছে ফার্স্ট আর্স থেকে। আরেকটা হচ্ছে স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল, ঠিক আছে, ফ্যারিংসের একটা মাসল। তাহলে স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল, এটা এস দ্বারা শুরু হলেও আসছে থার্ড আর্স থেকে। স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট এস দ্বারা শুরু আসছে ফার্স্ট আর্স থেকে, আর স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল এটা আসছে থার্ড আর্স থেকে। বাকি যত এস দ্বারা জিনিস আছে এখানে, এই যে 5টা জিনিস, এগুলো কিন্তু সবগুলো কোথা থেকে আসছে? সেকেন্ড আর্স থেকে। ওকে, তাহলে আমাদের এই ছকটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আমাদের যে কার্টিলেজ গুলোর মধ্যে বা স্কেলেটন গুলোর মধ্যে দেখেন, আমি স্পেশাল অ্যাটেনশন দেব হচ্ছে থার্ড এবং ফোর্থ এবং সিক্সথ আর্সের মধ্যে। দেখেন ফোর্থের মধ্যে শুধু ল্যারিঞ্জিয়াল কার্টিলেজের মধ্যে থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে, থাইরয়েড কার্টিলেজটা আসবে মেইনলি ফোর্থ আর্স থেকে। আর বাকি যে ল্যারিংসের কার্টিলেজ গুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকয়েড, অ্যারাটিনয়েড, কর্নিকুলেট এবং কুনিফর্ম, সবগুলো আসবে হচ্ছে কোথা থেকে? সিক্সথ আর্স থেকে। অনলি শুধুমাত্র আপার পার্ট অফ দ্য থাইরয়েড কার্টিলেজ আসবে ফোর্থ আর্স থেকে। আর আমার যে হাইওয়েড বোন অনুযায়ী বললাম, হাইওয়েড বোনটা দেখেন, এই যে আপার পার্ট এবং লেজার হর্নটা আসবে হচ্ছে সেকেন্ড আর্স থেকে, আর এই যে গ্রেটার হর্ন এবং লোয়ার পোর্শন এটা আসবে হচ্ছে থার্ড আর্স থেকে, যেটা ইয়েলো কালার দ্বারা দেখানো হয়েছে, থার্ড আর্স থেকে। অর্থাৎ গ্রেটার হর্ন এবং লোয়ার পোর্শনটা আসবে থার্ড আর্স থেকে। ওকে, এখন বাকি থাকে হচ্ছে নার্ভ, ব্লাড সাপ্লাই। দেখেন ব্লাড সাপ্লাই আমাদের শরীরের একটু উপর থেকে নিচের দিকে আমরা আসবো। সেটা কিভাবে? প্রথম যেটা ফার্স্ট আর্স আমরা জানি যে ম্যান্ডিবুলার আর্স or ম্যাক্সিলারি আর্স। তাহলে এখানে ম্যাক্সিলারি আর্টারি প্রথম যেটা আসবে, আমাদের যে ম্যাক্সিলা আছে এখানে ম্যাক্সিলারি আর্টারি, ঠিক আছে, এটা ব্রাঞ্চ অফ এক্সট্রা ক্যারোটিড আর্টারি। তার প্রথমটা ম্যাক্সিলারি আর্টারি, ফার্স্ট আর্স। সেকেন্ড যেটা ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলার ঠিক পিছনের দিকে আমাদের ইয়ারে যাব, ইয়ারের পিছনে একটা হচ্ছে স্ট্যাপেডিয়াল আর্টারি অথবা পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। স্ট্যাপেডিয়াল আর্টারির আরেকটা নাম হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, ঠিক আছে, পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে স্ট্যাপেডিয়াল আর্টারির আরেকটা নাম হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। ওকে, তাহলে আমাদের ম্যাক্সিলারি আর্টারি গেল 1 নম্বর। 2 নম্বর কানের পিছনের দিকে স্ট্যাপেডিয়াল আর্টারি গেল। এরপর আমরা একটু নেকে আসবো। নেকে কি থাকবে? এখানে নেকে হচ্ছে কমন ক্যারোটিড এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে। এই সামনের দিকে, নেকের সামনের দিকে অর্থাৎ ভেন্ট্রাল পার্টে থাকবে কমন ক্যারোটিড এবং ডরসাল বা পিছনে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে নেকে এটা গেল। এরপরে নেকের পরে আমরা আরেকটু নিচে আসবো, সেটা হচ্ছে থোরাক্সের মধ্যে, নেকের আপার পোর্শনে, ঠিক আছে, কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড নেকের মাঝখানে। এরপর নেকের নিচের দিকে আসলে আমরা যেটা পাবো ফোর্থ আর্স এর ক্ষেত্রে, রাইট সাইডে একটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি, রাইট সাইডে, আর লেফট সাইডে হচ্ছে আর্স অফ অ্যাওর্টা। তাহলে রাইট সাইডে রাইট সাবক্লাভিয়ান আর্টারি আর লেফট সাইডে আর্স অফ অ্যাওর্টা, কারণ আর্স অফ অ্যাওর্টা লেফটে থাকে, এটা রাইট আসার সুযোগ নেই। ওকে,
আর আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা, এটা হচ্ছে ফিফথ আর্টসের ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস আঁকাই, এরকম ডায়াগ্রাম আঁকাই এবং এটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করে ফেলি, ঠিক আছে, এটা 4টা ভাগে ভাগ করে ফেললাম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রাল এই অংশটা, এটা হচ্ছে রাইট ডরসাল, ওকে, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রাল, আর এটা হচ্ছে লেফট ডরসাল। তাহলে এই যে 4টা কোয়াড্রেন্টে আমরা ভাগ করলাম, রাইট যে ভেন্ট্রাল এখান থেকে আসবে রাইট পালমোনারি আর্টারি, রাইট ভেন্ট্রাল থেকে আসবে রাইট পালমোনারি আর্টারি, ঠিক আছে। আর রাইট ডরসাল যেটা, এই যে এটা ডরসাল, রাইট ডরসাল, এটা ডিসঅ্যাপিয়ার করে। আর লেফট ভেন্ট্রাল থেকে আসবে লেফট পালমোনারি আর্টারি, অর্থাৎ সামনের অংশ থেকে রাইটটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি আর লেফটটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি। আর লেফট ডরসাল থেকে আসবে ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে আমরা উপর থেকে নিচে এই ক্রম অনুযায়ী আমরা এই ফ্যারেঞ্জিয়াল যে আর্টস গুলো আছে তাদের ব্লাড সাপ্লাই গুলো মনে রাখবো। ক্লিয়ার? তাহলে এই যে শখটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমরা 3 বা 5 স্টার দেব, ঠিক আছে, এটা আমরা 5 স্টার দেব, 5 স্টার। এতটা গুরুত্বপূর্ণ এই ছকটা, অবশ্যই আমরা ভালো করে পড়ে ফেলবো। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন দেখি। দেখেন, একটা প্রশ্ন যদি আমরা সলভ করি তাহলে কি হবে। দেখেন, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, a 2 years boy present with mid facial and mandibular hypoplasia, cleft palate, deformed external ear and defect in hearing। কয়েকটা কন্ডিশন হচ্ছে, 2 বছরের একটা বাচ্চা, ঠিক আছে, তার মিড ফেসিয়াল এবং ম্যান্ডিবুলার হাইপোপ্লাসিয়া আছে। এই যে প্রশ্নগুলোতে এমনই হবে, অনেক কিছুই বলবে, তার মধ্যে 2-1টা পয়েন্ট থাকবে, ক্লু দিয়ে দিবে আপনার অ্যান্সারের ক্ষেত্রে। দেখেন, এখানে ফেসের অনেক কিছুই মাসল টাসল আছে হচ্ছে আর্টস থেকে, সেকেন্ড আর্টস থেকে, যদিও ম্যান্ডিবুলার হাইপোপ্লাসিয়া নামই হচ্ছে ম্যান্ডিবুলার আর্টস, ফার্স্ট আর্টস। ডিফর্মড এক্সটার্নাল ইয়ার কিন্তু আমি বললাম যে এক্সটার্নাল ইয়ার ডেভেলপ করেছে ফার্স্ট ক্লেফট থেকে। অ্যান্ড ডিফেক্ট ইন হিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু সেই ক্লেফট গুলো জড়িত। সুতরাং এটা এমব্রায়োনিক স্ট্রাকচার কোনটা অ্যাবনর্মালিটি হবে, এই মিড ম্যান্ডিবুলার হাইপোপ্লাসিয়া অবশ্যই কি হবে, অবশ্যই হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্টস হবে, ঠিক আছে। এখানে ক্লেফটের কোনো অ্যান্সারই নাই, পাউচও নাই, সুতরাং একবারে কি অ্যান্সার হবে, অবশ্যই এটা ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্টস, অ্যান্সার হবে এ নাম্বার, অ্যান্সার হবে কি এ নাম্বার, ঠিক আছে। নাও ফ্যারেঞ্জিয়াল পাউচ, আমি একটু আগেই বলেছি যে ইনার যে অংশটা সেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পাউচ। ফ্যারেঞ্জিয়াল পাউচ হচ্ছে 4টা বা 5টা ধরা, যে ফার্স্ট যেটা এখান থেকে আসবে আমাদের যে অডিটরি টিউব, ঠিক আছে, অডিটরি টিউব বা ইউস্টেশিয়ান টিউব, মিডল ইয়ার ক্যাভিটি এবং ইনার লাইনিং অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনকে 4টা ভাগে ভাগ করা যায়, 3টা ভাগে ভাগ করা যায়। তাহলে ইনার লেয়ার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন আসবে। এই যে আমরা লেকচার শিটের 4 নাম্বার পেজে এই ছকটা আছে, এই ছকে আমরা এখানেও 5 স্টার দিব। কয়টা স্টার দিব? 5 স্টার দিব, 5 স্টার। এখানে উপরে আমরা দাগ দিয়ে নেব 5 স্টার। তাহলে ফার্স্ট পাউচ থেকে আসবে মিডল ইয়ার ক্যাভিটি, অডিটরি টিউব এবং ইনার লাইনিং অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। সেকেন্ড আর্টস থেকে তাহলে কি আসবে? সেকেন্ড আর্টস হচ্ছে, দেখেন ছবিতে দেখেন, এটার প্যালাটিন টনসিল, এই যে প্যালাটিন টনসিল এবং টনসিলার ফোসা, প্যালাটিন টনসিল এবং টনসিলার ফোসা, এই 2টা জিনিস আসবে। এরপরে থার্ড আর্টস থেকে কি আসবে? থার্ড আর্টস হচ্ছে এটা, থার্ড আর্টসে ঘটনা হচ্ছে যে এখানে ডেভেলপমেন্ট শুরু হয়েছিল উপরের দিকে, কিন্তু গ্র্যাজুয়ালি দেখেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা কোনটা, যেহেতু আগে উপরে ছিল পরে ধীরে ধীরে নিচে নেমে আসে, এই কারণে এটার নাম হচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবং তার সাথে যে লাল যে স্ট্রাকচারটা আছে, অনেক বড় একটা স্ট্রাকচার, এটার নাম হচ্ছে থাইমাস, যেটা এই বছর একটা প্রশ্ন আসছে থাইমাস নিয়ে, ঠিক আছে। তাহলে ইনফিরিয়র প্যারাথাইরয়েড এবং থাইমাসটা আসবে কোথা থেকে? থার্ড পাউচ থেকে ইনফিরিয়র প্যারাথাইরয়েড এবং থাইমাস। ফোর্থ পাউচ থেকে দেখেন, ফোর্থ পাউচ থেকে আসবে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড, যেহেতু ইনফিরিয়রটা আগে নিচেই নেমে গেছে, এরপরে সুপিরিয়র প্যারাথাইরয়েড এবং আর কি আসবে? ল্যাটারাল থাইরয়েড এলিমেন্ট, থাইরয়েড গ্ল্যান্ড আসবে, থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। সুপিরিয়র প্যারাথাইরয়েড এবং ল্যাটারাল থাইরয়েড এলিমেন্ট, যেটা এই যে থাইরয়েড গ্ল্যান্ড এবং সুপিরিয়র থাইরয়েড প্যারাথাইরয়েড, এটা আসবে হচ্ছে ফোর্থ পাউচ থেকে। কোথা থেকে? ফোর্থ পাউচ থেকে, ওকে। এবং ফিফথ থেকে যেটা আসবে আলটিমো ব্রঙ্কিয়াল বডি, ফিফথ থেকে আসবে আলটিমো ব্রঙ্কিয়াল বডি,
যেটা পরবর্তীতে সি সেল অথবা ক্লিয়ার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করবে, সি সেল অথবা ক্লিয়ার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করবে, সি সেল অথবা ক্লিয়ার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করবে, সি সেল অফ দ্য ক্লিয়ার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করবে। ওকে, তাহলে এই যে 5টা আর্টস এর ডেভেলপমেন্ট আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 5 স্টার দিয়ে এটা আপনারা দাগাবেন, 5 স্টার দিয়ে। ঠিক আছে, লেকচার শিটের ঠিক 4 নাম্বার পেজে আছে এটা। তাহলে পাউসের যত ডেভেলপমেন্ট এন্ডোডার্মা অরিজিন, আর আর্টসের যত ডেভেলপমেন্ট মেসোডার্মা অরিজিন, এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, আমরা আরেকটা এসবি এর প্রশ্ন সলভ করব। দেখেন, a 26 years young lady sudden fall from standing position and present with fractured neck of the femur. এটা দেখে ভয় পান না। আর প্যারাথাইরয়েড লেভেল মোর দেন নরমাল, প্যারাথাইরয়েড লেভেল বেশি, সেরকম ক্যালসিয়ামও বেশি থাকতে পারে। আল্ট্রাসোনোগ্রাম অফ নেক শোজ প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। এখানে বলছে কি ইনফিরিয়র প্যারাথাইরয়েড ইজ ডেভেলপ ফ্রম, এত কথা বলে বলছে যে ইনফিরিয়র প্যারাথাইরয়েড কোথা থেকে ডেভেলপ করে অথবা সুপিরিয়র প্যারাথাইরয়েড কোথা থেকে ডেভেলপ করে। ঠিক আছে, আমরা জানি ইনফিরিয়র প্যারাথাইরয়েড, খুবই ইজি কোশ্চেন, থার্ড পাউস থেকে ডেভেলপ করে। অ্যান্সার কি হবে? বি নাম্বার, থার্ড পাউস থেকে ডেভেলপ করে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি নাম্বার, থার্ড পাউস থেকে ডেভেলপ করে। ঠিক আছে, তো এরকম প্রশ্ন যেটাই দেখ আপনারা খেয়াল করে অ্যান্সার করবেন। লেকচার শিটের 5 নাম্বার পেজে দেখেন এই ছবিটা দেখা যাচ্ছে। ছবিটা হচ্ছে আমাদের যে স্কাল এবং ফেস অ্যান্টিরিয়র পার্টটা, এটা দেখানো হয়েছে। এই ছবিতে যেটা ফেস, এই রিজন ফেস, এবং এটা হচ্ছে আমাদের স্কালের ফ্রন্টাল পার্টটা দেখানো হয়েছে। আমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ফেস কি কি বোনস নিয়ে তৈরি হয় এগুলো থেকে পরীক্ষা অ্যাকচুয়ালি প্রশ্ন আসে না। এগুলো মেডিকেল অ্যাডমিশনের সময় আমরা পড়েছিলাম, ওই সময় প্রশ্ন আসতে, ইদানিং এগুলো আসে না আমাদের এন্ট্রান্স, পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষায়। যেটা গুরুত্বপূর্ণ, এটা আপনাদের লেকচার শিটে না থাকলেও স্ক্রিনশট নিয়ে নেবেন। এই ছবিটার একটু স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবেন। ঠিক আছে, দেখেন আমরা এটা ভল্ট অফ দ্য স্কাল দেখতে পাচ্ছি। ভল্ট অফ দ্য স্কালে আমরা এটা জানি যে এই দুটা হচ্ছে ফ্রন্টাল বোন, এটা হচ্ছে প্যারাইটাল বোন, এটা প্যারাইটাল বোন, আর এটা তো আমরা জানি ফ্রন্টাল। এই দুটা ফ্রন্টাল বোনের মাঝখানে যে একটা সূচার আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে মেটোপিক সূচার। ঠিক আছে, এবং দেখেন ফ্রন্টাল এবং প্যারাইটাল বোনের মাঝখানে এই যে দুই পাশে যে সূচার দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে করোনাল সূচার। এটার নাম কি? করোনাল সূচার। এবং দুইটা প্যারাইটাল বোনের মাঝখানে এই যে সূচারটা আছে, এটার নাম হচ্ছে স্যাজাইটাল সূচার। এই সূচারের নামটা কি? এটার নাম হচ্ছে স্যাজাইটাল সূচার। তাহলে the suture between the frontal and parietal bone is coronal suture, the suture between two parietal bone is sagittal suture, the suture between two frontal bone is metopic suture. এই যে করোনাল, স্যাজাইটাল এবং মেটোপিক সুচার মিলে সামনের দিকে একটা জিনিস তৈরি করছে। এটা কেমন শেপ? ডায়মন্ড শেপ। এটা শেপ কেমন? ডায়মন্ড, অর্থাৎ এটা হীরা খচিত। ঠিক আছে, ডায়মন্ড। এই ডায়মন্ড শেপ একটা ফ্রন্টাল তৈরি করেছে। তাহলে এটা শেপ কেমন? ডায়মন্ড শেপ। এটা অ্যান্টেরিয়র ফ্রন্টালি, আরেকটা নাম হচ্ছে ব্রেগমা, আরেকটা নাম কি? ব্রেগমা। প্রশ্ন আসে এই যে অ্যান্টেরিয়র ফ্রন্টালি, এটা কবে ফিউশন হয়ে যায়? এই অ্যান্টেরিয়র ফ্রন্টালি দেখেন, এটা লেকচার শিটে আছে, এটা হচ্ছে 18 থেকে 24 মাস, 18 থেকে 24 মাসে কিন্তু 24 মাসে ফিউশন হয়ে যায়, 18 থেকে 24 মাস। ঠিক আছে, 18 থেকে 24 মাস। ওকে, পিছনের দিকে দেখেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট প্যারাইটাল বোন, আর এটা হচ্ছে কি? অক্সিপিটাল বোন। এই যে অক্সিপিটাল বোন, এই প্যারাইটাল এবং অক্সিপিটাল বোনের মাঝখানে দুই পাশে যে সূচার আছে, একে বলা হচ্ছে ল্যামডয়েড সূচার। এটার নাম কি? ল্যামডয়েড সূচার। ওকে, এই ল্যামডয়েড সূচার আর স্যাজাইটাল সূচারের মাঝখানে দেখেন ত্রিভুজ আকৃতির, এটা কেমন? ত্রিভুজের মতো। ত্রিভুজ আকৃতির আরেকটা ফ্রন্টানেলি আছে, একে বলা হচ্ছে পোস্টেরিয়র ফ্রন্টানেলি অর ব্রেগ ল্যামডা। পোস্টেরিয়র ফ্রন্টানেলি অর ল্যামডা, যেহেতু ল্যামডার সূচার আছে এই কারণে এটার নাম হয়েছে কি? ল্যামডা। এই ল্যামডাটা কবে ফিউশন হয়? এটাও হচ্ছে 2 থেকে 3 মাসে। এটা কবে? 2 থেকে 3 মাসে। তাহলে দেখেন লেকচার শেষে 7 নম্বর পেজে ক্লোজিং অফ দ্য ফ্রন্টানেলি, এখানে 2টা স্টার দিবেন, ক্লোজিং অফ দ্য ফ্রন্টানেলি। ঠিক তার উপরে ইম্পর্টেন্স অফ ফ্রন্টানেলি, এখানে একটা স্টার দিবেন এবং রিডিং পড়বেন। ঠিক আছে, একটা স্টার দিবেন এবং রিডিং পড়বেন। এখানে অ্যানাটমিক্যাল, কিছু ক্লিনিক্যাল এবং কিছু লিগ্যাল ইম্পর্টেন্স আছে, যেটা বয়স নির্ধারণ করা যায়। ওকে, এই জিনিসটা আমাদের এখান থেকে জানতে হবে। এবং একটা জিনিস জানবেন যে এই যে সূচারগুলো আছে, এগুলো হচ্ছে
ডেভেলপ হবে অ্যাডাল্টহুডে, অর্থাৎ এটা সাধারণত এই সুচারগুলো সাধারণত 30 থেকে 35 বছরে ডেভেলপমেন্ট ফিউশন হওয়া শুরু হয়। এত ইয়ার্সে শুরু হবে, স্টার্ট হবে। আর ওসিফিকেশন শেষ হবে সাধারণত 60 থেকে 65 বছর বয়সে, 60 থেকে 65 বছর বয়সে। এই কারণে এটা ডেভেলপমেন্ট হচ্ছে অ্যাডাল্টহুডে। এবং অল সুচারগুলো হচ্ছে ফাইব্রাস টাইপ অফ কার্টিলেজিনাস জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে, ফাইব্রাস জয়েন্ট। এই যে একটা প্রশ্ন আসছিল দেখেন 21 সালে ডিপ্লোমা পরীক্ষাতে, এখানে বলছে অল সুচারস আর ফাইব্রাস জয়েন্ট and স্টার্ট ওসিফাই ইন অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড এই কারণে যে এটা ডেভেলপমেন্ট শুরু হবে 30 থেকে 35 বছর বয়সে এবং শেষ হয় কখন, 60 থেকে 65 বছর বয়সে, ঠিক আছে, এটাই। আর বাকি যে জিনিসগুলো আমরা বললাম এখানে হয়ে গেছে। কারণ এটা দেখেন অ্যান্টেরিয়র ফ্রন্টালি এটা 18 থেকে 24 মাসে ফিউশন হয়, এই কারণে ফলস হবে। পোস্টেরিয়র ফ্রন্টালি ক্লজ হবে 3 মাসে, এই কারণে এটাও ফলস। অ্যান্টেরিয়র ফ্রন্টালি অবশ্যই ডায়মন্ড শেপ, পিছনে একটা ট্রায়াঙ্গুলার শেপ। ওকে, স্যাজিটাল সুচার দুটা প্যারাইটাল বোনসের মধ্যে অবশ্যই থাকবে, স্যাজিটাল সুচার দুইটা প্যারাইটাল বোনসের মধ্যেই থাকে। লেকচার শিটের দেখেন 8 নাম্বার পেজে ঠিক এই জিনিসটা আছে, সেটা হচ্ছে স্কাল্প। কি জিনিস এটা? স্কাল্প। স্কাল্প মানে আমাদের যে ভল্ট ছিল, ভল্টের উপরে আমাদের যে কাভারিং, সেটা হচ্ছে স্কাল্প। এই কাভারিং এ স্কাল্পের লেয়ার 5টা, কয়টা? 5টা। আমরা স্কাল্প দ্বারা মনে রাখবো, ঠিক আছে। স্কাল্প বানান সেটা কিরকম দেখেন, এস হচ্ছে স্কিন, এই যে এটা হচ্ছে স্কিন, প্রথমটা নাম্বার 1, এটা হচ্ছে স্কিন, ঠিক আছে। দ্বিতীয়টা যেটা, এটা হচ্ছে সিতে হচ্ছে কানেকটিভ টিস্যু, এটা 2 নাম্বার, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু, এই যে লেয়ার, এটা হচ্ছে 2 নাম্বার লেয়ার। ওকে, 3 নাম্বার যেটা, এটা হচ্ছে অ্যাপোনিউরোসিস, এটা 3 নাম্বার অ্যাপোনিউরোসিস, এই যে অ্যাপোনিউরোসিস লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপোনিউরোসিস লেয়ার। ওকে, 4 নাম্বার এলটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, 4 নাম্বারটা হচ্ছে কি, লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, এই যে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এবং 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে পেরিক্রেনিয়াম, লুজ কানেকটিভ পেরিক্রেনিয়াম, এটা হচ্ছে পেরিক্রেনিয়াম। ওকে, পেরিক্রেনিয়াম 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে এস তে কি হলো, স্কিন, সিতে কানেকটিভ টিস্যু, এতে অ্যাপোনিউরোসিস, এলতে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, পিতে পেরিক্রেনিয়াম। এই যে 5টা লেয়ার হচ্ছে কিসের? স্কাল্পের। 5টা লেয়ার হচ্ছে স্কাল্পের, ঠিক আছে। এর ভিতরে দেখেন প্রথম যে 3টা লেয়ার, স্কিন, কানেকটিভ টিস্যু এবং অ্যাপোনিউরোসিস, একে বলা হচ্ছে সার্জিক্যাল লেয়ার। এই 3টাকে একত্রে কি বলা হয়? সার্জিক্যাল লেয়ার, সার্জিক্যাল লেয়ার, ঠিক আছে, সার্জিক্যাল লেয়ার। এবং 4 নাম্বার যে লেয়ারটা আছে, 4 নাম্বার লেয়ার লুজ কানেকটিভ টিস্যু, এল দ্বারা যেটা লুজ কানেকটিভ টিস্যু, দেখেন এই যে এটা, এই যে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, এই লেয়ারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই লুজ কানেকটিভ টিস্যু লেয়ারটা। কেন? এখানে দেখেন ইমিশিয়ারি ভেইন গুলো ওপেন হয়েছে, এখানে যদি এক্সট্রা ক্রানিয়াল কোনো ইনফেকশন থাকে, ইমিশিয়ারি ভেইন মাধ্যমে সেটা ইন্টারক্রানিয়াল স্প্রেড হয়ে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, তারপরে এখানে কি করতে পারে, ব্রেন অ্যাবসেস, মেনিনজাইটিস, ইনকেফালাইটিস, এইসব জিনিসগুলো কিন্তু করতে পারে। এই কারণে 4th লেয়ারটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস লেয়ার। আমাদের লেকচার শিটে 8 নাম্বার পেজে এই যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ স্কাল্প, দেখেন এখানে 1 স্টার দিব, স্পেশালি 7 এবং 8 নাম্বার পয়েন্টটা খুব ভালো করে পড়বো, 7 এবং 8 নাম্বার পয়েন্টটা খুব ভালো করে পড়বো, সবগুলোই পড়বো, 7 এবং 8 নাম্বারটা বেশি ভালো করে পড়বো। আর একটা জিনিস হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যুতে যদি কোনো ট্রমা হয়, তাহলে এখানে ব্লাড জমা হবে এবং এটা সামনের দিকে চলে এসে ব্ল্যাক আই ডেভেলপ করে। সেটা কি করে? ব্ল্যাক আই ডেভেলপ করে, ঠিক আছে, এখানে ব্ল্যাক আই, যেটা বলা হচ্ছে ব্ল্যাক আই ডেভেলপ করে, এটা আরেকটা জিনিস। তাহলে দেখেন 4 নাম্বার লেয়ারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তার স্কাল্পের লেয়ারগুলো পড়বো, স্কাল্পের এই আমাদের যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে এটা একটু দেখবো। আর একটা বিষয় হচ্ছে, আমি বলেছি যে প্রথম 3টা লেয়ারকে বলা হচ্ছে সার্জিক্যাল লেয়ার অফ দ্য স্কাল্প। আর এই যে স্কাল্পে এখানে কিন্তু 2টা গ্ল্যান্ড, একটা হচ্ছে সয়েট গ্ল্যান্ড, সয়েট গ্ল্যান্ড এখানে অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে, এই কারণে এখানে সয়েটিং বেশি হবে। আর একটা হচ্ছে এখানে সেবাসিয়াস গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, এই জিনিসটাও কিন্তু সেবাসিয়াস গ্ল্যান্ড গুলো অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। সেবাসিয়াস গ্ল্যান্ড এবং সয়েট গ্ল্যান্ড দুটাই অনেক বেশি থাকার কারণে এখানে সয়েটিং বেশি হবে, এখানে সেবাসিয়াস সিস্ট হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেশি, এখানে সেবাসিয়াস সিস্ট হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। আর ফার্স্ট 3 লেয়ারকে বলা হচ্ছে সার্জিক্যাল লেয়ার অফ দ্য স্কাল্প।
ফোর্থ লেয়ার হচ্ছে মোস্ট ডেঞ্জারাস এরিয়া, কারণ এখানে এমিশারি ভেইন ওপেন হয়, এই কারণে ইন্টারক্রানিয়াল কমপ্লিকেশন হতে পারে। এছাড়াও এই লুজ এরিয়াল টিস্যু লেয়ারে এখানে ব্লিডিং হলে সেটা ব্ল্যাক আই ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে সামারি কথা। বিগত বছরে আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে এই যে স্কাল্পের নার্ভ সাপ্লাইয়ের মধ্যে দেখেন সেন্সরি সাপ্লাই চেয়ে মোটর সাপ্লাইটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে মোটর সাপ্লাই আমরা 1 স্টার দিব। আর এটা রিডিং পড়বো, যদি মনে রাখতে পারেন ভালো, না হলে অতটা দরকার নেই। দেখেন আমরা একটা ছবি দেখবো, এটা কিন্তু আপনারা স্ক্রিনশট নেবেন, এটা হচ্ছে স্ক্রিনশট নেবেন। ওকে, দেখেন আমরা এই পাশে সেন্সরি, লেকচার শিটে এরকম একটা ছবি আছে সেন্সরি দিয়ে 9 নাম্বার পেজে। এই পাশে হচ্ছে মোটর। এই যে অরিকল আছে, অরিকলের সামনের দিকে হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, অরিকলের পিছনে পোস্টার অরিকুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। অর্থাৎ স্কাল্পের মোটর সাপ্লাই কিন্তু পুরোটাই হচ্ছে কে ফেসিয়াল নার্ভের দুইটা ব্রাঞ্চ। অরিকল অর্থাৎ কানের সামনে দিবে টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, কানের পিছনে দিবে পোস্টার অরিকুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, যেটা 9 নম্বর পেজে আপনাদের এই মোটর সাপ্লাইয়ের মধ্যে বলা হয়েছে। ওকে, বিগত বছরের একটা প্রশ্ন স্কাল্প থেকে যা ডিসকাস করেছি এগুলোর মধ্যে আছে। লেকচার শিটে 10 নাম্বার যে পেজ আছে সেখানে দেখেন এই যে একটা ছবি আছে। এই ছবিটা গুরুত্ব হচ্ছে আমাদের যে বেজ অফ দ্য স্কালের 3টা ফসা থাকে। এই যে এই অংশটুকু এর সামনে নীল কালার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফসা। এটা হচ্ছে মাঝখানে দেখেন, মাঝখানে এই যে কালার যেটা, এর মাঝখানে পেট্রাস অফ দ্য টেম্পোরাল বোন, এখানে শেষ হয়ে গেছে অক্সিপিটাল বোন। ঠিক আছে, এটা হচ্ছে স্পেনয়েড, টেম্পোরাল এবং কিছুটা প্যারাইটাল বোনের মাঝখান দিয়ে এইটুকু মিলে হচ্ছে মিডল ক্র্যানিয়াল ফসা। এটা হচ্ছে মিডল ক্র্যানিয়াল ফসা। আর পিছনে যেটা অক্সিপিটাল বোনের মাঝখানে, এটা হচ্ছে পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফসা। তাহলে অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফসা। অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফসা হচ্ছে সবচেয়ে বড়, মিডল ক্র্যানিয়াল ফসা তারপরে, এবং পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফসা হচ্ছে সবচেয়ে নিচু জায়গা, সবচেয়ে ডেপথ এরিয়া হচ্ছে পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফসা। এটা অত গুরুত্বপূর্ণ না, আমরা একটু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জানবো লেকচার শিটে 11 নম্বরে, যে যদি অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফসায় যদি কোনো ফ্র্যাকচার হয় তাহলে কি হতে পারে। অ্যান্টেরিয়র মানে কি সামনে, সুতরাং এখানে নাক দিয়ে রক্ত পড়বে, অর্থাৎ এপিস্ট্যাক্সিস হবে। তারপরে নাক দিয়ে সিএসএফ রাইনোরিয়া হইতে পারে। ঠিক আছে, এবং স্কাল্পে ইনজুরি হলে চোখের সামনে এসে কিন্তু সেটা অরবিটে জমায় কি হতে পারে, ব্ল্যাক আই ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এই যে ব্ল্যাক আই হতে পারে। তাহলে এই জিনিসগুলো এখানে অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফসা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। দেন মিডল ক্র্যানিয়াল ফসায়, মিডল মানে মাঝখানে যেটা দেখালাম, এই মিডল ক্র্যানিয়াল ফসাতে যদি কোনো ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে মিডল ক্র্যানিয়াল ফসা কিন্তু কানের সঙ্গে রিলেশন, সুতরাং এখানে কি হবে, সিএসএফ অটোরিয়া হতে পারে। ঠিক আছে, সিএসএফ অটোরিয়া হতে পারে। তারপরে কান দিয়ে ব্লাড আসতে পারে, স্পেনেড বোন ফ্র্যাকচার হবে। আরেকটা জিনিস হচ্ছে যে মিডল ইয়ারে দেখেন, এই যে মিডল ইয়ারে এখানে কিন্তু পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এই যে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে একটা ফোরামেন আছে, যে এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়েটাস দিয়ে 2টা ক্র্যানিয়াল নার্ভ পাস করে, 7 এবং 8 2টা ক্র্যানিয়াল নার্ভ পাস করে, যার কারণে এখানে 7 এবং 8 নম্বর ক্র্যানিয়াল নার্ভ কিন্তু কি হতে পারে, ইনজুরি হতে পারে। এই কারণে ব্যালেন্স, আমাদের যে 8 নম্বর ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ শোনা এবং ব্যালেন্স মেনটেন করা, এটা কিন্তু হ্যাম্পার হবে। ঠিক আছে, এই কারণে কি হতে পারে, তার ভার্টিগো হতে পারে, তার মোটর ফাংশনও হ্যাম্পার হবে। পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফসা খুব বেশি কিছু না। পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফসা যদি কোনো ফ্র্যাকচার হয়, ইনজুরি হয়, তাহলে আমাদের যে মাস্টেট রিজন আছে, এই মাস্টেট রিজিয়নে কি হতে পারে, ব্রুইসিং ওভার দ্য মাস্টেট রিজন। লেকচার শিটে 12 নম্বর পেজে এইটুকু আমরা একটু দেখবো। এখান থেকে দেখেন 13 নম্বর পেজে আবারও এই ছবি, অ্যান্টেরিয়র, মিডল ও পোস্টেরিয়র